সভাপতি, কুলটি এবং আসানসোলের বিভিন্ন এলাকা থেকে প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে আগত সকল গুরুকুলকে আমার ভক্তি ভরা প্রণাম। আপনারা যে এসেছেন, এই যে গুরু মানুষের সমাবেশ, সেখানে আমার মতো অধমকে যে আমন্ত্রণ জানিয়েছেন তার জন্য আমি আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করব না, আপনাদের প্রতি কৃতজ্ঞ। যে পরিস্থিতিতে আজকে আমাদেরকে এই জ্ঞানের কক্ষ ছেড়ে ময়দানে গিয়ে স্থান নিতে হয়েছে, সেই পরিস্থিতিটা এই রাজ্যের শিশু থেকে বৃদ্ধ কারুর কাছে অজানা নয়। একটা রাজত্ব চলছে, যে রাজত্বে কোনো ন্যায় সংহিতা নেই। একটা রাজত্ব চলছে যে রাজত্বে কোনো গণতন্ত্র নেই। একটা রাজত্ব চলছে যেখানে মানুষের কোনো অধিকার নেই। একটা রাজত্ব চলছে যেখানে গণতন্ত্রের নামে স্বৈরতান্ত্রিক একটা ব্যবস্থা চলে। একটা রাজত্ব চলছে যেখানে পুরো সিস্টেমটাকে দুর্নীতির মোড়কে মুড়ে সততার প্লেটে পরিবেশন করা হয়। একটা রাজত্ব চলছে যেখানে প্রতিষ্ঠানের মধ্যে অহংকারটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা একজনও নেই, এই রাজ্যের বাসিন্দা 10 কোটি মানুষের একটা মানুষও নেই যাকে সেই রাজত্বের দুর্নীতি, তার অহংকার না ছুঁয়ে গেছে। আমরা কেউ সেখান থেকে মুক্ত নই। মুক্ত শুধু একজন মানুষ এবং তার পরিবার আর তার কিছু সভাসদ, যারা বিভিন্ন কুমার নামে ঘুরে বেড়াচ্ছেন বাজারে, ঘাটে, পথে, প্রান্তরে। একটা অভয় বাণী আছে, যত তুমি চুরি করো তোমার জন্য তত শীর্ষ পদ আমি রেখে দিয়েছি। তুমি যদি ব্যবস্থা করতে পারো নতুন নতুন চুরির ফন্দি আঁটার, তাহলে তুমি যাতে আরো ভালো করে সে কাজটা করতে পারো, তার জন্য প্রয়োজন হলে আমি তোমাকে শীর্ষ পদেও বসাতে পারি। এই ব্যবস্থাটার বিরুদ্ধে লড়াই করতে নেমেছেন কারা? এই রাজ্যের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধি রূপে এই রাজ্যের শিক্ষক, কর্মচারী, ডাক্তার, নার্স, ঝাড়ুদার থেকে শুরু করে স্থায়ী অস্থায়ী সমস্ত কর্মচারী, এখন যারা হাবিত্যেশ করে চাতক পাখির মতো বসে আছে আপনার আমার ওনার বাড়ির ছেলে মেয়েটা, যে কখন ওই একটা চাকরির বিজ্ঞপ্তি বেরোবে, তারপরে আমি আমার মেধার পরিচয় দিয়ে কাউকে উৎকোচ না দিয়ে আমার যোগ্যতা প্রমাণ দিয়ে মানুষের সেবা করার সুযোগ পাবো, সেই মানুষগুলো সুখের বিষয়ে যে রাজ্যে একটা সময় গাছের পাতা পড়লে চিড়িয়াখানায় সিংহের শাবক প্রসব হলেও কারোর অনুপ্রেরণার প্রয়োজন হতো, সেই রাজ্যটাতে তার অনুপ্রেরণা ছাড়াই তার দরজায় গিয়ে তাকে চ্যালেঞ্জ জানিয়ে আসার মতো পরিস্থিতি তৈরি করতে পেরেছে সংগ্রামী যৌথ মঞ্চ এবং তার নেপথ্যে থাকা কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এতদিন ধরে উনি ওনার মোকাবিলাটা করে এসেছেন একটা শ্রেণীর মানুষের কাছে, যারা সেভাবে ওনার চালাকিটাকে, ওনার বুদ্ধিটাকে ওনার মতো করে জবাব দিতে পারে। এই প্রথম বিগত 1 বছর ধরে সংগ্রামী যৌথ মঞ্চ নামক একটা মঞ্চের সাথে ওনার পাল্লাটা পড়েছে, যেখানে প্রতি মুহূর্তে ওনাকে পথ বদলাতে হচ্ছে। এতদিন উনি সরলরৈখিক ভাবে এগিয়েছিলেন। কি সরলরৈখিক ভাবে এগোনো? আমার কাছে তো পয়সা নেই, সুতরাং উন্নয়ন করতে পারবো না। আমার কাছে পয়সা নেই, চাকরি দেবো কোথা থেকে? আমার কাছে পয়সা নেই, আপনাদেরকে তো এত দিচ্ছি, ছুটি দিচ্ছি, আপনি ছুটি পাবেন, বছরে দরকার হলে 40 দিন অতিরিক্ত ছুটি নিন, কিন্তু আপনার অধিকারের জন্য একটা দিন ধর্মঘট করলে তখন আপনাকে সাসপেন্ড করা হবে। আমরা প্রত্যেকটা মিটকে ভেঙেছি। এখন মানুষজন বলছেন যে সরকারি কর্মচারীরাই তো ছুটি চাইছেন না, আপনি তাদের ডিএটাকে মিটিয়ে দিয়ে ছুটিটা বন্ধ করুন।
মানুষ বুঝে গেছে। মানুষ বুঝে গেছে যে পশ্চিমবঙ্গের সরকারের কাছে টাকার অভাব নেই, যেটার অভাব আছে সেটা হলো সদিচ্ছার এবং সেটা হলো সততার। আজ একটা বছর ধরে এই প্রশাসনটার অলিতে গলিতে বিভিন্ন অলিন্দে ঘুরতে ঘুরতে একটা বিষয় আমরা দৃঢ়প্রতীত হয়েছি যে আপনার দ্বারা যদি না হচ্ছে, একটা বছর এই সরকারি কর্মচারীদেরকে এই রাজ্যটাকে চালাতে দিন। আমরা দায়িত্ব নিয়ে এই রাজ্যটাকে আপনি যে কানা গহ্বরের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন সেখান থেকে আরো শীর্ষবিন্দুতে আরোহণ করিয়ে দেখিয়ে দেব। কারণ এই রাজ্যটার মূল সমস্যা কোন হিন্দু মুসলিম কোন জাতপাত নয়, এই রাজ্যটার মূল সমস্যার নামটা আপনি এবং দুর্নীতি, যা আপনার নামের আরেকটা সমার্থক। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা চোখে চোখ রেখে কথা বলেছি। আমরা করতে নেমেছিলাম, আমাদের বক্তব্য খুব পরিষ্কার, আমরা কাজে ফাঁকি দেব না, কিন্তু একটা পয়সা তোমার কাছ থেকে কম নিতে রাজি নই। সেই একটা পয়সার মানটা ঠিক হবে কিভাবে? না স্বাভাবিক, সারা ভারতবর্ষ জুড়ে আমার গোত্রের কর্মচারীরা যেটা পান আমাকেও সেটা দিতে হবে তোমাকে। এক দেশ এক ট্যাক্স যদি হতে পারে, এক বেতন কেন হবে না? একই দ্রব্যমূল্য আমাদের সকলকে প্রভাবিত করে। দাবিটা খুব স্পষ্ট ছিল এবং আমরা জানতাম যে দাবিটা ন্যায্য ছিল, ন্যায্য আছে, ভবিষ্যতেও ন্যায্য থাকবে। আমরা মাথা নত করিনি। যেদিন 4% দিয়েছেন সেই দিন নবান্নের নাম শুনে বহু চেষ্টা করেছিলেন যাতে করে নবান্নের সামনে পর্যন্ত আমরা যেতে না পারি। তারপরে যখন দেখলেন যে আইনের বুদ্ধিতে এঁটে উঠতে পারলেন না, বাইরে বেরিয়ে এসে সরকারি ওনার তাবেদার আইনজীবীরা এবং পুলিশের লোকেরা বলছেন যে এত এমন ভাবে পিপিআর হয়ে কেস করতে এসেছে যে একটা জায়গায় ফাঁক রাখেনি, নবান্ন আটকাবো কিভাবে আমরা? আমাদের প্রশ্ন এবার, তাহলে বিগত 12 বছর ধরে রাজ্যের যে এত বিরোধী শক্তি, তারা কেন নবান্নের সামনে যেতে পারলেন না? তারা কেন হরিশ মুখার্জি দিয়ে কেন একটা মিছিল করতে পারলেন না? কেন এইরকম করে একটা গণতান্ত্রিক রাজ্যের মধ্যে এইরকম বাপত্তি সম্পত্তির জমিদারি ছেড়ে রেখে দেওয়া হলো? তাহলে কোথাও কি এই রাজ্যের মানুষের চোখে ধুলো দিয়ে একটা গা বাঁচিয়ে চালার খেলা চলছে? এই প্রশ্নটাও কিন্তু এবার এই রাজ্যের শিক্ষিত মানুষ করছে। লড়াইটা কি শেষ হয়ে গেছে? একদমই নয়, লড়াইটা সবে শুরু হয়েছে এবং শুরুটা হয়েছে সেটা উনি টের পেয়েছেন। আর টের পেয়েছেন বলে বিগত 1 বছর ধরে আর ঘেউ ঘেউ মেউ করবেন না এসব বলার সাহস পাচ্ছেন না। চেষ্টা করেছিলেন পৃথকীকরণ করার। আমরা যখন ধর্নাতে বসেছিলাম, আমাদেরকে কাউন্টার করার জন্য রাজ্যের সর্বোচ্চ ক্ষমতার যে দুজন ব্যক্তি আছেন, একজনকে শহীদ মিনারে আসতে হলো আর ঠিক একই সময়ে আরেকজনকে ওখান থেকে 500 মিটার দূরে রেড রোডে গিয়ে বসতে হলো। সরকারি কর্মচারীদের শক্তিটা এখানেই ম্যাডাম, আপনি বুঝতে ভুল করেছিলেন। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা এবার রাস্তা দেখাবে। ভারতবর্ষ জুড়ে সরকারি কর্মচারীরা রাস্তা দেখায়। আমরা যে লড়াইটা লড়ছি তাতে নতুন করে সংজ্ঞা তৈরি হবে যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা শুধু নিজেদের স্বার্থে নয়, সাধারণ মানুষের স্বার্থে নিয়েও কথা বলে এবং তাকে দাবিটা আদায় করে ছাড়ে। এই যে 6 লক্ষ শূন্য পদ, বিহার সরকার, আমাদের থেকে জিএসটি কালেকশন কম, মদ থেকে কোনো ইনকাম হয় না, প্রাকৃতিক রিসোর্স কম, আমাদের থেকে জনসংখ্যা বেশি, তারপরেও আমাদের থেকে শিক্ষায় দীক্ষায় অনেক পিছিয়ে, তারপরেও তারা 1 লক্ষ সরকারি কর্মচারী নতুন নিয়োগ এবং স্থায়ীকরণ করতে পারে। আর আমাদের সরকার 6 লক্ষ শূন্য পদ ফাঁকা রাখে এবং সেই 6 লক্ষ শূন্য পদের জন্য যে কেন্দ্রীয় বরাদ্দ সেটা প্রতি বছর বছর নিয়ে আসে। আমরা একটা আরটিআই করতে চলেছি, কেন্দ্রীয় সরকারকেও রাজ্য সরকারকেও। 2011 সাল থেকে তোমরা কত টাকা দেখিয়েছো যে সরকারি কর্মচারীদের বেতন এবং পেনশন খাতে খরচা হবে, আর কত টাকা খরচা করেছো, এই ডিফারেন্সটা আমাদেরকে দেখাও এবং সেটাকে দিয়ে কেন্দ্রকে চাপ দেওয়া যে কেন এই চুরির মুক্তাঞ্চলটা আপনারা তৈরি করেছেন। আমরা মনে করি যে একটা কেন্দ্র তার দায়িত্ব এড়িয়ে যেতে পারে না।
আর কত চুরি করলে পরে, আর কতটা আইনকে হাতে নিলে পরে তারপরেও একটা সরকার ক্ষমতায় থাকতে পারে। কদিন আগে এসে পরে কাশ্মীরের রাজ্যপাল বলে গেলেন না, উপরাজ্যপাল, যে পশ্চিমবঙ্গের পরিস্থিতি বর্তমানে কাশ্মীরের থেকেও খারাপ, কাশ্মীরের আইন শৃঙ্খলার পরিস্থিতি অনেক ভালো। গতকালকে টের পেয়েছেন। একজন সরকারি অফিসার, তিনি হতে পারেন কেন্দ্রীয় সরকারি অফিসার, তার কাজে বাধা দেওয়ার অধিকার কার আছে? তারপরে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? কেন অ্যারেস্ট হয়নি এখনো পর্যন্ত? প্রশ্নগুলো আমরা তুলছি, শুধু আমরা তুলছি না, আমাদের সাথে সাথে মানুষ তুলছেন। এবার আমরা বলেছিলাম যে সরকারের কাছে পয়সা আছে, এখন আর সরকার বলছে না দেখবেন যে তার কাছে পয়সা নেই, এখন বলছে যে আমাকে এদেরকে দিতে গেলে আমার লক্ষ্মী ভান্ডার বন্ধ হবে। আমরা সেটাকে কাউন্টার করতে শুরু করেছি। এরপরে আমাদের স্লোগান হবে যে আপনি যদি না চালাতে পারছেন আমাদেরকে 5 মাস দায়িত্ব দিন, আমরা আপনার সমস্ত প্রকল্প চালিয়ে কর্মচারীদের ডিএ মিটিয়ে দেওয়ার দায়িত্বটা আমরা নিচ্ছি। এই স্লোগানটাই আমরা দেব। এবার উনি কোথায় যেতে পারেন, ওনার যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে আমরা নবান্নে গিয়ে বলে এসেছিলাম যে এরপরে আমাদের যে ধর্ণা হবে সেটা নবান্নের গেটে, আপনাকে ওখান থেকে বেরোতে দেওয়া হবে না। একজন মানুষ কতটা কুচক্রী হলে পরে একটা পশ্চিমবঙ্গের মতো একটা জাতি, মানে রাজ্যকে, বাঙালির মতো একটা জাতিকে এইরকম ভাবে শেষ করে দিতে পারে। এই লড়াইটা শুধুমাত্র সংগ্রামী যৌথ মঞ্চের নয়, এই লড়াইটা প্রাথমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নয়, ডাক্তার নার্সদের নয়, এই লড়াইটা সমগ্র বাঙালি জাতির লড়াই। পশ্চিমবঙ্গের বাঙালিরা এখন পরিযায়ী হয়েছেন। সংখ্যাটা কত? অন্তত পক্ষে 50 লক্ষ। বহু গ্রাম আছে যেখানে কোনো মানুষ, পুরুষ মানুষ নেই, কারণ সবাই পরিযায়ী শ্রমিক। বহু শহর আছে যেটা পুরো শহরটাই বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে, কারণ তার সুশিক্ষিত ছেলের জন্য উপযুক্ত কাজের কোনো ব্যবস্থা নেই। তাহলে আপনি যদি, আপনার ছেলে মেয়ে যদি উচ্চশিক্ষিত হন, তার কাজ নেই এখানে। আপনার ছেলে মেয়েটা যদি ধান পোতারও উপযোগী হয়, তারও উপযুক্ত পারিশ্রমিক দিয়ে এখানে কাজ নেই, কারণ তাকে 800 টাকা ধান পোতার জন্য কেরলে যেতে হবে, তামিলনাড়ুতে যেতে হবে, গুজরাটে যেতে হবে। সর্বনাশটা এইভাবে হয়েছে। আগামী 19 তারিখ আমাদের সাথে চাকরি প্রার্থীদের মঞ্চরা যুক্ত হচ্ছেন। আমরা হাজরা মোড়ের কথাটাকে বলছি না, হাজরা মোড়ের যে মিছিল সেটা চাকরি প্রার্থীদের জন্য আমরা ছেড়ে রাখছি। আমাদের আপাতত হাওড়া এবং শিয়ালদা অন্য একটা গণসংগঠনের সাথে কথা চলছে। সংগ্রামী যৌথ মঞ্চের পরে বৃহত্তর একটা নাগরিক মঞ্চে পরিণত হবে, যাতে ভবিষ্যতে কোন সরকার এসে পশ্চিমবঙ্গের নাগরিক অধিকার হরণ করতে হলে তার প্রথম মোকাবেলাটা যেন সংগ্রামী যৌথ মঞ্চের সাথে করতে হয়। এই মঞ্চের মধ্যে বিগত 1 বছর ধরে বহু রং দেওয়ার চেষ্টা করা হয়েছে, পারেননি। নিজেদের মধ্যে অন্তর্ঘাত করার চেষ্টা হলো। আমাদের মধ্যে যারা বিভিন্ন রঙের চাদর পরে, মানে ভিতর থেকেই চাদরটা তাদের জড়ানো আর কি, তাদেরকে যদি বলেন যে তোমার রাজনৈতিক দলটা ছাড়তে হবে, না হলে তোমাকে মঙ্গল গ্রহে পাঠিয়ে দেওয়া হবে, তিনি বলবেন আমি মঙ্গল গ্রহে গিয়ে রাজনীতি করব। মানে এইসব মানুষজন তারা সরকারের সাথে ফন্দি করে বললেন যে ভাস্কর ঘোষ চুরি করেছে। আর আমি আমার নিজের সংগঠন এসজেএম কোথাও 1 টাকাও হাত দিইনি, যা করেছি আমার নিজের পকেটের টাকা খরচা করে। এই যে প্রতিদিন যাওয়া আসা করি, আমি 1 টাকাও কোথা থেকে নিই, এটা অন ক্যামেরা বলছি। দিয়েছেন, আমি শুধু জানতাম যে গোটা রাজ্য জুড়ে তখন তোলপাড় হয়েছে যে ভাস্কর ঘোষ চোর। আমি শুধু জানতাম যে জবাব শুধুমাত্র একজনের কাছেই দেওয়ার আছে। আমার গুরু মহারাজের একটা কথা আমি খুব মেনে চলি, যে যারা অসৎ পথে চলেন তারা কলির স্বাদ পান। কলি বলতে অসৎদের দেবতা। সে প্রথমে খুব শক্তি দেখায়, তারপরে যখন ধর্মের মার শুরু হয় তখন কলির হাতে কিছু করার থাকে না, কারণ তার বাপ এসে গেছে। এখন ধর্মের মার শুরু হয়েছে। কেউ আর বিশ্বাস করে না যে ভাস্কর ঘোষ চুরি করেছেন, কেউ আর বিশ্বাস করে না যে ভাস্কর ঘোষ খাওয়া দাওয়া করে অনশন করেছেন, কারণ 42টা দিন একদল ডাক্তার বলেছিলেন যে 42 দিন থেকে অনশন করা যায় না। গুগল খুলে দেখুন কি দেখাচ্ছে, দেখুন কষ্ট।
সবার পক্ষে সহ্য করা সম্ভব নয়। কিন্তু আমার শরীরটা আমি নিজে জানি আর 5টা শরীরের মতো নয়। আমার রোগ ভোগ বলে কিছু নেই। আমার জ্বর হলে পরে হয়তো 10 বছর পরে একবার করে জ্বর হয়। হ্যাঁ, যখন হয় তখন মানে খুব লাফিয়ে লাফিয়ে ওঠে বা লাফিয়ে লাফিয়ে নামে। আমি আবার নিজের শরীরটাকে তৈরি করে নিয়েছি, যদি ভবিষ্যতের জন্য প্রয়োজন হয় আমি আবার অনশনে বসতে রাজি আছি। অনেকে বাধা দেবেন, অনেকে বারণ করবেন, কিন্তু লড়াইটা শুধু আমার জন্য নয়। ভাস্কর ঘোষ যদি চলে গিয়েও বা ভাস্কর ঘোষরা চলে গিয়েও যদি এই রাজ্যটা বাঁচে, তার জন্য যদি আমরা যদি স্যাক্রিফাইস করার জন্য তৈরি না থাকি, তাহলে আমার মনে হয় এই লড়াইটাকে লড়াটাই বৃথা। যে শাসনটা চলছে সে শাসনটা আপনারা কোনোদিন পড়েননি, আধুনিক ইতিহাসেও কোনোদিন দেখেননি। এই শাসনটা